আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৬১ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম নরপশুরা জীবিত। নেওয়া হয়েছে ঝড় কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি আমারই লেখা। বলা হয়েছে এমন: নরপশুরা এখনো জীবিত, পদে পদে ধ্বংসের প্রলয়োচ্ছ্বাসে মাতছে, অবারিত ধর্ষণ, নৃশংস হত্যা, জুলুম নির্যাতনে ভাসছে বন জঙ্গল পথঘাট, কি রাজপ্রাসাদ ভিতর বাহির প্রকাশ্য দিবালোকে না মানছে। দেখুন, এই নরপশুরা আজ সারা বাংলাদেশে ছেয়ে গেছে। এরা পথঘাট বন জঙ্গল কোথাও মানছে না। এরা এরা অবারিতভাবে ধর্ষণ করে চলছে, হত্যা করে চলছে। এই নরপশুরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার লাভ করছে। সেটাই বলা হচ্ছে যে ওরা মরে নাই, ওরা এখনো জীবিত। বন জঙ্গল পথ ঘাট, কি রাজপ্রাসাদ ভিতর বাহির প্রকাশ্য দিবালোকে দিবালোক না মানছে। এখানে শুধু রাত্র নয়, দিবালোকেও এই ধর্ষণের লীলা খেলা খেলছে। এবং শুধু বন জঙ্গল নয়, প্রাসাদ থেকে শুরু করে অফিস আদালত, কোনো জায়গায় অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কোথাও এর শেষ নেই। শুধু বন জঙ্গলেই যে ধর্ষণ হয় সেটা না, আজকাল শিক্ষার প্রতিষ্ঠানেও হয়, অফিস আদালতেও হয়, প্রাসাদেও হয়। ইতিহাসে দেখেছি জাহেলিয়াতের যুগ, কত ধিক্কার ঘৃণায় নির্ণয় করেছি, সে যুগ এখন আধুনিকতার রূপে সেজেছে। দেখুন, এটা জাহেলিয়াতের যুগে ছিল। এই খুন ধর্ষণ অবারিত, কোনো বিচার হতো না। সেই জাহেলিয়াতের যুগ অনেক আগেই চলে গেছে। কিন্তু এখন এই আধুনিকতার যুগে, সভ্যতার যুগে, শিক্ষার যুগে, বিজ্ঞান প্রযুক্তির যুগে এখন এই পর্যায়ে এসে তাও ধর্ষণ থামছে না, বিস্তার লাভ করছে। আগে তো বন জঙ্গলে এই কাজগুলো হতো, ক্ষেত খামারে, কিন্তু এখন প্রাসাদে হয়, অফিস আদালতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানে হয়। তাহলে দেখুন, এই নরপশুরা কারা? এই নরপশুরা জীবিত আছে। এখন নারী হোস্টেল, হাসপাতালের ড্রেন, ময়লার স্তূপে পড়ে থাকে কত পরিচয়হীন শিশু। ভদ্র লেবাসের আড়ালে ব্যভিচারে মেতেছে কত সুশীল সমাজের পশু। দেখছেন, এখন তো সুশীল সমাজেরও খোঁচা লাগবে। ভদ্র লেবাসের আড়ালে এরাও বসে নেই, এরাও মেতেছে এই কাজে। শিক্ষিত অশিক্ষিত নৈতিকতায় দীক্ষিত যে যেমন পারছে সুযোগ লুটছে। কে কারে খোঁচায় নিজেই এ পেশায়, কে কারে খোঁচায় নিজেই এ পেশায়। চিন্তা করুন, কার রূপের মধ্যে কি আছে বলা কঠিন। এমন কত সুশীল সমাজের, বলতে গেলে শিক্ষিত মানুষ, কত মওলানা, তাদের মধ্যেও এই কাজগুলি দেখায়। কিন্তু তাদের দেখে কি মনে হয় যে তারা এই কাজ করতে পারে? যারা অশিক্ষিত, কিছু বোঝে না, ধর্ম সম্বন্ধে জ্ঞান নাই, শিক্ষা সম্বন্ধে জ্ঞান নাই, তারা না হয় বন জঙ্গলে না বুঝে একটা অন্যায় করতে পারে। কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, অফিসে বলেন, অফিস আদালতে বলেন, প্রাসাদে বলেন,
এ কেমন, কারা করছে এগুলো? এগুলি কি ওই অশিক্ষিত মানুষগুলো করছে? মানে কে কার দোষারোপ করবে? দেখা যায় সে নিজেই এই কাজে লিপ্ত, এমনও আছে। অধ থেকে অধঃস্থনে নেমে গেছে চারিত্রিক বৈশিষ্ট্য ও মানবতা। মনুষ্যত্ববোধ জলাঞ্জলি দিয়েছে, সৃষ্টির সেরা মানুষ হয়েছে পশুর চেয়েও নিকৃষ্ট। সৃষ্টির সেরা মানুষ, আমরা কাকে বলি পশু? এই সৃষ্টির সেরাই মানুষই তো পশু। এরা পশুর মতো যে কাজ করে, তো পশুর থেকে এরা কম কিসে? জ্ঞান বিবেকে বড়, তাহলে মানুষ ও পশুর ব্যবধান কি রইল? জ্ঞান বিবেকে বড়, তাহলে মানুষ এবং পশুর মধ্যে ব্যবধান কি রইল? কারণ মানুষের যদিও জ্ঞান বিবেক আছে, পশুর তো সেটা নেই। তাহলে মানুষ পশুর মতো কাজ করছে, তাহলে দুইজন কি ব্যবধান কোথায় রইল? জোর জুলুম দাঙ্গা, অবারিত রক্তের বন্যা, আনাচে কানাচে পড়ে থাকে লাশ, কুকুরে হেঁচড়ে টেনে খায় মানব দেহ, কোথায় সুশীল সভ্য সমাজ, ধর্ম বর্ণ ভেদে কোথায় মানবতার জয়গান? মানবতার জয়গান তো থাকতে হবে ধর্ম বর্ণ ভেদে। মানবতা সব ধর্মের মানুষের মধ্যেই থাকতে হবে, মানবতার জয়গান থাকতে হবে। সেটাই বলা হয়েছে যে ধর্ম বর্ণ ভেদে কোথায় সুশৃঙ্খল সভ্য সমাজ, ধর্ম বর্ণ ভেদে কোথায় মানবতার জয়গান? আজ মানবতার জয়গান, মানবতা মানুষের মধ্যে সেরকম নেই। ওইসব পশুদের উদ্দেশ্য করেই বলছি, ওইসব পশুদের মধ্যেই মানবতা নেই। যারা এই কাজ করছে না, যারা এর মধ্যে নেই, তাদের বলছি না। তো এই নরপশুরা যুগে যুগে জীবিত ছিল, এখনো জীবিতই আছে। তাই বলা হয়েছে যে নরপশুরা এখনো জীবিত। তো এই নরপশুরা পশুরা কবে নির্মূল হবে বলা কঠিন। আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।